মেছো পেতনি। গভীর রাত হলে বিনোদ আর গোপাল প্রস্তুতি নিল। হাতে একটা লণ্ঠন, কোমরে দড়ি আর একটা পুরনো নৌকা নিয়ে তারা নদীর ধারে গেল। ঠান্ডা বাতাস বইছিল আর নদীর জল অস্বাভাবিক কালো দেখাচ্ছিল। তুই নিশ্চিত তো এটা ঠিক করছি? গোপাল ফিস ফিস করে বলল। বিনোদ শক্ত গলায় বলল, ভৈনাথ কাকাকে বিশ্বাস কর। আমরা যদি রমেশের কঙ্কাল খুঁজে বের করতে পারি তাহলে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পাবো। নৌকা ধীরে ধীরে মাঝ নদীতে পৌঁছালো। তখনই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল আর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আয় রে আয় নদীর তীরে। গানটা শুনে গোপালের গা শিউরে উঠল। নৌকার পাড়াতনে একটা ঠান্ডা হাত স্পর্শ করলো বিনোদকে। সে ধরপড়িয়ে দেখল মঞ্জুলিকা। তার অস্বাভাবিক ফর্সা মুখ, লাল জলজলের চোখ আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। তোমরা এখানে কেন? মঞ্জুলিকা ফিসফিস করে বলল। গোপাল কাপা গলায় বলল, তোমার অপেক্ষা শেষ করতে এসেছি। আমরা রমেশের দেহ খুঁজছি। মঞ্জুলিকা মুখ মুহূর্তে বদলে গেল। রমেশ? তার কণ্ঠস্বর কেঁপে উঠল। বিনোদ বলল, তোমার ভালোবাসা এতদিন নদীর তলায় পড়ে আছে। আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। এক মুহূর্তের জন্য মঞ্জুলিকা থেমে গেল। তারপর ধীরে ধীরে নদীর উপর হাত রাখলো আর জলের নিচে কিছু একটা ফিসফিস করতে লাগলো। হঠাৎ নদীর জল ফুস করে উঠল। একটা কঙ্কাল ভেসে উঠল, পুরনো, শ্যাওলায় ঢাকা, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা মানুষের। মঞ্জুলিকার চোখ জলে পড়ে গেল। সে ধীরে ধীরে কঙ্কালের পাশে বসে পড়ল আর হাত বুলিয়ে দিল কঙ্কালের মাথায়। রমেশ, এতদিন কোথায় ছিলে? তার গলার স্বর করুণ হয়ে উঠল, যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। তারপর হঠাৎ একটা আলো ছড়িয়ে পড়ল। গোপাল আর বিনোদ বিস্মিত হয়ে দেখল মঞ্জুলিকা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার চোখে শান্তি আর মুখে একটা মৃদু হাসি। আমি মুক্ত হলাম। সেই শেষ কথা বলে সে মিলিয়ে গেল বাতাসে। নদীর জল স্থির হয়ে গেল, যেন কিছুই হয়নি। গোপাল আর বিনোদ একে অপরের দিকে তাকালো। তারা জানতো রামকৃষ্ণপুরের অভিশাপ শেষ হলো। মেছো পেদিনী আর নেই।